জনাব ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং সম্মিলিত পেশাজীবী পরিষদ, আমাদের আজকের এই প্রবন্ধ উপস্থাপক দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক জনাব সৈয়দ আব্দুল আহমেদ সহ। তো আমাদের এই আলোচনার সেমিনারটি শুরু করতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভারপ্রাপ্ত সভাপতি রহমান শাহীন, মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আহমদ সহ আলোচকবৃন্দ, বিগত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশ প্রতি বছর মুক্ত গণমাধ্যম সূচকে কয়েক ধাপ করে পিছিয়ে পড়ে। 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে। ওই বছর বাংলাদেশের অবস্থান ছিল 121তম, সেটা 15 বছরে 44 ধাপ পিছিয়ে 2024 সালে 65তম। এই অবস্থা থেকে উত্তরণ ঘটেছে সরকারের হস্তক্ষেপ না থাকায় এক বছরই বাংলাদেশের অবস্থান 16 ধাপ উন্নতি করেছে। বিগত আমলে গণমাধ্যমের দুরবস্থার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে বিবিসি খ্যাত সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে। 4 মাস কাজ করে কমিশন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বিগত 54 বছরে গণমাধ্যম পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কমিশন স্বাধীন গণমাধ্যমের জন্য সরকারের কাছে কিছু সুপারিশ পেশ করেছে, বাতিল করা এবং বিভিন্ন ধারা সংশোধন করা, সাংবাদিকতা সুরক্ষা আইন করা, সাংবাদিকদের ন্যূনতম বেতন বিশেষ নবম গ্রেডের নিচে যাতে না হয় তার ব্যবস্থা করা, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা স্থাপন করা এবং প্রেস কাউন্সিল অকার্যকর হয়ে পড়ায় প্রেস কাউন্সিল 2021 সালে করেছিল গণমাধ্যমের স্বাধীনতা। সাংবাদিকদের উপর চলেছে কঠোর নজরদারি। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক কালো আইন দিয়ে সাংবাদিকদের হাত পা বেঁধে ফেলা হয়েছিল। ফলে ভয়ভীতি এতটাই সৃষ্টি হয়েছিল, মিডিয়াগুলো তখন নিজেরাই সেলফ সেন্সরশিপে চলে যেতে বাধ্য হচ্ছিল। 1975 সালে শেখ মুজিবুর কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা দ্বিতীয় দফা 2009 সালে ক্ষমতায় এসে সে পথে না গিয়ে মিডিয়াকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে রেখে শুধু তাদের জয়গান করার হাতিয়ারে পরিণত করেছিল। যেসব মিডিয়া একেবারেই রাখা যাবে না সেগুলো নানা কৌশলে তিনি বন্ধ করেছেন। বাকি মিডিয়া অনেকটা নিয়ন্ত্রিত মিডিয়া রূপ লাভ। প্রথম মেয়াদে 1996 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে তিনি কৌশল পাল্টান, অনুসরণ করেন জার্মান একনায়ক নাৎসি নেতা হিটলার তার প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসকে দিয়ে জার্মানির সব গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নিয়েছিলেন। সংবাদপত্র, সাময়িকী, রেডিও, চলচ্চিত্র, বইপত্র, সমাবেশ, শোভাযাত্রা, চিত্রকর্ম নাৎসিদের বিপক্ষে যা এমন শুধু মত প্রকাশের সুযোগ ছিল না, নাৎসি প্রোপাগান্ডা শোনাতে জনগণকে সস্তায় রেডিও পর্যন্ত সরবরাহ করা হয়েছিল। আর তাতে হিটলার এবং তার 3 তথ্যমন্ত্রী হাসানুল হক, হাসান মাহমুদ চৌধুরী ও পতনের আগ পর্যন্ত গত 15 বছর গণমাধ্যম ধন্যবাদ জানাতে চাই সভাপতির বক্তব্যের আগে। তো আজকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজকে যিনি প্রধান অতিথি আছেন জনাব ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। আপনারা জানেন যে আমরা যখন জুলাই বিপ্লবের সময় রাজপথে ছিলাম, যখন আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের সহকর্মীদেরকে গুলি করা হচ্ছিল, সেই সময় যখন আমরা রাজপথে আন্দোলন করছিলাম সাংবাদিকদের ব্যানারে, তখন আপনারা জানেন যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ব্যানারে যখন এখানে আমাদের সমাবেশ হচ্ছিল, তখন সাংবাদিকদের একটি অংশ যারা সাংবাদিকতার পরিচয় দেন, যারা বিগত সময় ফ্যাসিবাদের দালালি করেছেন, তারা একটি কাউন্টার সমাবেশ সেখানে করেছিলেন এবং পুলিশ তাদের সমাবেশের কারণে আমাদের সমাবেশকে সংক্ষেপ করে সেখান থেকে চলে যেতে বলেছিলেন এবং সেখান থেকে আমরা চলে আসতে বাধ্য হয়েছিলাম। তো তারপরে আমরা আমাদের আন্দোলনগুলো করেছিলাম। আজকে তাদের কি সাংবাদিক বলবেন যারা সেই হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়েছিল এবং সাংবাদিকদের আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল। একই সাথে যে জন্য আমি আজকে প্রধান অতিথিকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা আরেকটি ব্যানারে যখন এই আন্দোলনের পক্ষে একটি মেসেজ দেওয়ার জন্য আমরা যখন 1 আগস্ট আরেকটি সমাবেশ করেছিলাম প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে, সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের আনোয়ারুল্লাহ চৌধুরী এবং সেদিন একটি মিছিল আমরা করেছিলাম
1 আগস্ট, এবং বৃষ্টির মধ্যে সেই মিছিলটা আমরা এখানে করে এসেছিলাম। সেদিন আমাদের পুলিশ বাধা দিয়েছিল। তো সেই মিছিলে, সেই সমাবেশে আসার জন্য তিনি 70 একজন বৃদ্ধ লোক, শারীরিকভাবে ততটা সুস্থ না, তিনি মিছিল করে এসেছিলেন। আমরা প্রেস ক্লাবে সেটি জায়গা পাইনি সেই সমাবেশটি করার জন্য। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেই সমাবেশটি করেছিলাম। সেখান থেকে আমরা মিছিল করে স্যারের নেতৃত্বে এখানে এসেছিলাম। এরপরে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের কাছে, যে তাকে আমরা সেই আন্দোলনের সময় মানসিকভাবে সবসময় তাকে আমরা পাশে পেয়েছি। তিনি আমাদের কাছ থেকে দূরে ছিলেন বাস্তবতার কারণে, কিন্তু তাকে আমরা সবসময় ফিল করতাম তিনি আমাদের সাথে আছেন। তার বক্তব্য, তার লেখা, তার বিবৃতির মধ্য দিয়ে আমরা সাহস পেতাম, যার কারণে আমরা, তিনি যে সাহস আমাদেরকে দিয়েছিলেন যে বাঁচতে হলে বীরের মতো বাঁচতে হবে, সুতরাং আমরা এই প্রতিবন্ধকতা মোকাবেলা করেই রাজপথে ছিলাম। সুতরাং আমাদের এই আন্দোলনকে যারা ভিন্ন পথে পরিচালিত করার জন্য, আমাদের এই আন্দোলনকে যারা বলেছেন যে জঙ্গিবাদের পক্ষের আন্দোলন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আন্দোলনকে তারা মুক্তিযুদ্ধের কথা বলে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য, ফ্যাসিবাদকে আরো দীর্ঘস্থায়ী করবার জন্য কি পরিমাণে দালালি করেছেন। আজকে কথা আসে যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিছু মিডিয়া তাদের পক্ষে আবার সেই ফ্যাসিবাদের দোষর হয়ে দালালি করছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের কষ্ট লাগে। যখন মাহমুদুর রহমানকে হামলা করা হয়েছিল, তার শরীর রক্তাক্ত হয়েছিল, তখন সেই মিডিয়াগুলো একটি কথাও বলেনি। আজকে তাদের বিরুদ্ধে মামলা হলে কষ্ট লাগে, তারা তো সাংবাদিকতা করে নাই। আমরা গণমাধ্যমের বিপক্ষে কথা বলি নাই কখনো, আমরা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলি নাই। যারা দালালি করেছে, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গণহত্যার পক্ষে যারা কথা বলেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মামলা একটা হয়েছে না, আরো আমি বলবো যে যারা এই ফ্যাসিবাদের পক্ষে ছিল, তাদের বিরুদ্ধে বাছাই করে, তাদের ন্যারেটিভ গুলো এখনো গণমাধ্যমে আছে, সেগুলো বাছাই করে করে তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার, তাদের বিচারের আওতায় আনা দরকার। আমি আবারও আজকে যারা আমাদের এই আলোচনায় এসেছেন, যারা তাদের সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বরেণ্য শিক্ষাবিদ, বরেণ্য বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, সাবেক রাষ্ট্রদূত জনাব প্রফেসর ডক্টর রানুরুল্লাহ চৌধুরী। এখন অনেকে চিকিৎসায় আছে এবং দুঃখের সাথে জানাতে চাই, সরকারিভাবে একজন ফটো সাংবাদিকরাও 1 টাকা দিয়ে চিকিৎসা সহযোগিতা করেনি। বিশেষভাবে বিএনপি পরিবারের নামে একটি সংগঠন আমাদেরকে চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করছে। আমি আশা করি এই মুক্ত গণমাধ্যম দিবসে এই গণতন্ত্রকে সুসংহত করার জন্য মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ফ্যাসিবাদী আমলের গণমাধ্যম পরিস্থিতি, আমাদের করণীয়। এই সেমিনারে আমরা আমাদের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথির কাছ থেকে আমরা দিক নির্দেশনা পাবো। এরপরও আপনারা যারা আলোচনা করবেন, আলোচনায় বিগত দিনের কথার সাথে সাথে আমাদের আগামী দিনের করণীয় সম্পর্কে আপনারা আলোকপাত করবেন, এইটুকু আপনাদের কাছে প্রত্যাশা রাখছি। এই পর্যায়ে আপনারা আমাদের সামনে আলোচনা অংশগ্রহণ করবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব সরদার ফরিদ আহমেদ। আলোচনা সংক্ষিপ্ত করবেন সরদার ফরিদ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং অতিথিবৃন্দ এবং সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত 15 বছরের গণমাধ্যমের পরিস্থিতি কি ছিল, সৈয়দ আব্দুল আহমেদ তার নিবন্ধনে সেটি তুলে ধরেছেন। নিউজের সেক্রেটারি খুরশিদ আলম বলেছেন এটা আসলে সামান্য নমুনা মাত্র, আসলে তাই। আমি আসলে একটু কথা বলতে চাই বর্তমান পরিস্থিতিটা কেমন। বর্তমান পরিস্থিতিটা কেমন সম্ভবত আমরা খানিকটা হলো টের পেয়েছি সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে। খুব স্পষ্ট হয়েছে যে আসলে বর্তমান গণমাধ্যমের পরিস্থিতিটা কেমন। সেখানে সাংবাদিকরা যে ধরনের প্রশ্ন করার সাহস পেয়েছেন, এর মানে গণমাধ্যমে যেরকম ছিল সেখান থেকে খুব একটা বেরোতে পারে। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু ছোট ছোট হাসিনারা কিন্তু মিডিয়াতে বহাল তুলেতে রয়ে গেছে। এটা হলো বাস্তবতা।
আমরা জানি যে মিডিয়া একটা বয়ান তৈরি করে। গত 15 বছর আমরা সেই বয়ান দেখেছি। বয়ানটা কি? ফেসিস্টদের পক্ষের বয়ান। কিন্তু নতুন বয়ান কি তৈরি হয়েছে? হয়নি। যার কারণে আমরা লক্ষ্য করি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী লেখেন না, লেখেন সাবেক প্রধানমন্ত্রী। এই চিত্রটা কিন্তু এরকম। আরেকটা জিনিস প্রচার করার চেষ্টা করেন যে এই 3 সাংবাদিক যারা ফেসিস্টদের দূষর হিসাবে প্রশ্নটা করেছেন এবং এই সংবাদ সম্মেলনে যারা প্রশ্নটা করেছেন, আপনি নিশ্চিত থাকেন গোটা ঘটনাই ছিল অত্যন্ত পরিকল্পিত, বিচ্ছিন্ন কোনো ঘটনা। কারণ 3 জনই শুধু প্রশ্ন করেনি, বাকি আরো কয়েকজন তাদেরকে সহযোগিতা করছিলেন, উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু অতীতে যখন কোনো নির্যাতন নিপীড়নের শিকার হতো কেউ, সে বিষয়ে তখন কিন্তু কেউ প্রশ্ন উঠায়নি। জনাব মাহমুদুর রহমানকে কিভাবে অত্যাচার নিপীড়ন করা হয়েছে আমরা সব দেখেছি, কিন্তু তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি। এখন বলা হচ্ছে এবং সামাজিক গণমাধ্যমে প্রচার করা হচ্ছে দেশে একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে, দেশে খানিকটা ভয়ের পরিবেশ বিরাজ করছে এবং এই ভয়ের পরিবেশ থাকা উচিত। সে ভয়টা কাদের জন্য? ফ্যাসিস্ট এবং তাদের দূষরদের জন্য। এবং থাকতো। এবং আব্দুল ভাই তার নিবন্ধনে বলেছে যে নাৎসিদের যখন পতন করবে তাদের কোনো মুখপত্র কিন্তু ছিল না, কিন্তু আমাদের দেশে বহাল তবিয়তে রয়েছে। আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই সুশীল সেজে গেল মিডিয়ার ব্যাপারে, এবং এই সুশীলের পরিণতি কি? তথ্য উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে আমরা টের পেয়েছি। ফেসিস্টদের ব্যাপারে কোনো আপোষ নেই, এটাই সবার হওয়া উচিত ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারীদের বিচার করতে হবে, প্রত্যেকটা মিডিয়ার এই বয়ানটা তৈরি করার উচিত ছিল। তারা কি সেটি করছে? করে একেবারেই না। কাজেই এখন সংকটটা বিরাজমান, চরম বিরাজমান। সৈয়দ আব্দুল আহমেদ তার প্রবন্ধে যে ধরনের সমস্যাগুলি তুলে ধরেছেন, এখন নতুন আঙ্গিকে সেই সমস্যাগুলো রয়ে গেছে। আপনাদের একটা জিনিস বলি, একজন যোগাযোগবিদ একটা কথা বলেছে, সেটি হলো রাজনৈতিক দল কি করলো বা রাজনৈতিক নেতারা কি বললেন সেটি কিন্তু মুখ্য বিষয় নয়, মিডিয়া তাকে কিভাবে প্রেজেন্ট করলো সেটি মুখ্য। যার কারণে আমরা দেখেছি যে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রকে কিভাবে ব্যবচ্ছেদ করেছে কিছু কিছু মিডিয়া, এবং তারা বহাল তবিয়তে রয়েছে, দিব্যি রয়েছে। এই থেকে বেরিয়ে আসার উপায়টা কি, সেটা আসলে আলোচনার বিষয় হওয়া উচিত। প্রথম কথা হলো সহজ হিসাব, নতুন মিডিয়া করতে হবে এবং মানসম্পন্ন মিডিয়া করতে হবে, তাহলে নতুন বয়ান তৈরি করা যাবে, আর বাইরে কোনো পথ। দ্বিতীয়ত, তরুণদের এখানে ইনভলভ হতে হবে, এবং তরুণরা কি করতে পারে আমরা জানি। তরুণরা শেখ হাসিনার মতো ফেসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কাজেই সামনে আমরা আশাবাদ। এই যে আজকে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু একটা আশারই ব্যাপার। আরেকটা বিষয় সমাধান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে, এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো এই গণমাধ্যমের যে চরিত্র সেটাকে পাল্টে দিতে পারে। অনেকগুলো প্রস্তাব রয়েছে, একাধিক হাউস থাকবে না কোনো কর্পোরেটে, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক জিনিস রয়েছে। সেখানে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলা হয়েছে, এবং সেটা যদি কার্যকর হয় তাহলে এই যে এখন গণমাধ্যমের যে চরিত্রটা সেখান থেকে বের হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আমি বলবো যে সাংবাদিক ইউনিয়ন রয়েছে, সংবাদপত্রের মালিকরা যারা রয়েছেন, তারা যদি এই গণমাধ্যম সংস্কার কমিশনকে নিয়ে আলোচনা করে, সেখানে ভুল ত্রুটি থাকলে সেটাও আলোচনা আসবে, যেটা বাস্তবায়ন দরকার সেটা নিয়ে আলোচনা হবে, তাহলে দেখবেন আমরা অনেকখানি সমস্যার সমাধান এগোতে পারব। হতাশ হওয়ার দরকার নেই, আমরা আশাবাদী হতে পারি, কারণ এই তরুণরা আমাদের আশার জন্ম দিয়েছে। তরুণরা হলো স্বপ্নবাজ, আর স্বপ্নবাজ মানুষ কখনো পরাজিত হয় না। সবাইকে ধন্যবাদ।
আসলে গণমাধ্যমের কিন্তু কোনোদিন মুক্তি হয়নি এবং সাংবাদিকদের মুক্তি হয়নি। গণমাধ্যম কোনোদিনও মুক্ত ছিল না এবং সাংবাদিকরাও কোনোদিন মুক্ত ছিল না। আমি অতি সংক্ষেপে দুটি কথা বলবো, যেটা হচ্ছে অতীতে যে কালো আইনগুলো ছিল সেই আইনগুলো নিয়ে কিন্তু এখনই আমাদের পর্যালোচনার সময়। আমরা কিন্তু একটু মুক্ত অবস্থায় আছি, একটু শ্বাস করতে পারছি, এর মানে এটা নয় যে আমরা সারা জীবনের জন্য মুক্তি পেয়েছি। ভবিষ্যতে আরো কোনো ফেসিস্ট আসতে পারে এবং সেই ফেসিস্টরা অতীতের কালো আইনগুলো আবার যে প্রয়োগ করবে না তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। যে কারণে এই সুসময় এটাই, আমাদের অতীতের কালো আইনগুলো সব বাতিলের জন্য যা করা তাই করতে হবে। আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি যে সাংবাদিকরা পথে ঘাটে অফিসে কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে, কিভাবে আমাদের গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখেছি। অথচ সেই গণমাধ্যমগুলো বন্ধ করার পেছনে যারা দায়ী ছিল, যারা জড়িত ছিল, তাদেরকে কিন্তু এখনো আমরা আইনের আওতায় আনতে পারিনি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি। এটা অত্যন্ত দুঃখজনক। যারা সাংবাদিকদের উপর হামলা করেছে বিভিন্ন সময়, আপনারা দেখেছেন আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমার দেশের সম্পাদক মহোদয়, ওনার উপরে কিভাবে হামলা হয়েছিল, কিভাবে আমার দেশ বন্ধ করা হয়েছিল, কিভাবে নয়াদিগন্তে হামলা হয়েছিল, নয়াদিগন্ত কার্যালয়ে আগুন লাগানো হয়েছিল। মাসের পর মাস আমরা বেতন পাইনি, অভুক্ত থেকেছে সাংবাদিকরা। এখন আমরা একটু শ্বাস করতে পারছি বলে আমরা কিন্তু খুব হাসি খুশি অবস্থায় আছি। আসলে আমাদের কিন্তু দুঃসময় কাটেনি, যে কোনো সময় আবার দুঃসময়ের মধ্যে আমরা পড়তে পারি, সেটা বিবেচনায় রাখতে হবে। আজ যারা নীতি নির্ধারক আছেন, আপনাদের উচিত যে এই সময়টাকে কাজে লাগানো। এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আবার ভুগতে হবে আমাদের। আমাদের যেসব সাংবাদিকরা আহত নিহত হয়েছে, আমরা কি তাদের খোঁজ খবর নিচ্ছি? নেইনি। তাদের খোঁজ খবর নেওয়া উচিত। ওই মামলাগুলো কি অবস্থায় আছে সেগুলো আমাদের জানা দরকার, আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। ওই সাংবাদিকরা যারা আহত নিহত হয়েছেন, ওই মামলা, ওই হত্যার সাথে, ওই নির্যাতনের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের এখনই সময়। সাগরুনি হত্যা হয়েছে, আমরা এখন পর্যন্ত জানতেই পারিনি কি কারণে হত্যা হলো, অথচ বছরের পর বছর কেটে যাচ্ছে। আমরা সুসময় এই 9 মাস 10 মাস পার হয়ে যাচ্ছে, আমরা তারপরও কিন্তু নিশ্চিত করতে পারিনি। আদালত এখনো বারবার সময় দিচ্ছে। আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। আমরা কিন্তু একটু শ্বাস নিতে পারছি বলেই যে সবকিছু শেষ হয়ে গেছে সেটা কিন্তু না। আবার কোনো ফেসিস্ট আসতে পারে, আবার আমাদের দুঃসময় আসতে পারে। সেগুলো চিন্তার মাথায় রেখে আজকে যারা নীতি নির্ধারক আছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের একটা এই মামলা মোকদ্দমা দেখার জন্য আমাদের একটা সাব কমিটি রয়েছে। আমাদের কাছে যারা এই অভিযোগ, মামলা সংক্রান্ত বিষয়ে অভিযোগ নিয়ে আসেন, আমাদের ওই সেল রয়েছে, সেই সেলের মাধ্যমে আমাদের এটা ফয়সালার জন্য আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছি এবং সেইভাবে কাজ হচ্ছে। এর মধ্যে এই ধরনের মামলা মোকদ্দমা নিয়ে আসলে সেভাবে কেউ আসেনি। বিচ্ছিন্নভাবে যারা এসেছে সেই জায়গায় আমাদের সভাপতি সাহেব সার্বক্ষণিক এই বিষয়গুলো তদারকি করতেছেন, দেখতেছেন এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা এগুলো বিচ্ছিন্নভাবে প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলো আছে এগুলো আমরা দেখতেছি। মামলা, কোর্ট কাছারির মামলা নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে ওইভাবে কেউ আসে নাই। আসলে আমরা আমাদের এটা সেলে রয়েছে। ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য, কারণ আমার কাছে মনে হয় শহীদ আব্দুল আহমদ খুব বুদ্ধিমান। তিনি আমাদের মিডিয়া সংস্কার কমিশনের সদস্য। সেখানে তিনি মেজার কি নিতে পারছেন কিনা জানি না, সেই কারণে নিজে আত্মরক্ষার জন্য হয়তো করণীয় সম্পর্কে কিছু বলে নাই। উনি একদম করে আসছেন, এখানে যদি অন্যরকম হয় তাহলে আবার সব ইউনিটে দেখা যাবে এই কারণে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। বরাবরই বুদ্ধিমান আছে, আব্দুল আহমদ বরাবরই বুদ্ধিমান। এখানেও তিনি বুদ্ধিমত্তার পরিচয় হয়তো দিয়েছেন। তো সেই জন্য বলছি, গত স্বৈরাচারের আমলে কি হয়েছে এটা তো আমরা মোর ও লেস সাক্ষী। গত 16 বছর ধরে তো ডিউজে নিয়ে নেতৃবৃন্দ মাঠেই ছিল। এই কথাটা অবশ্য খুব কমই আছে। ডিউজের
বিএনপিদের কন্ট্রিবিউশনটা স্বীকার করা উচিত, পার্ট অফ আওয়ার হিস্ট্রি। সুতরাং এটাও প্রবন্ধের একটা অপূর্ণাঙ্গতা আমি মনে করি। গত 16 বছরে আসলে হচ্ছে কি, এটা আওয়ামী লীগ আর বিএনপি না, আমাদের এই সমাজেই কিন্তু স্বৈরাচারের উপাদান আছে। একটা সামন্তবাদ, আধা সামন্তবাদী সমাজে যেখানে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ হয়নি, আমাদের সহনশীলতার মাত্রা দলমত নির্বিশেষে এখনো যেটা আপ টু দ্য মার্ক না, সুতরাং সেখানে বারবার স্বৈরাচার আসবে। সুতরাং গত 15 বছরে হাসিনা তৈরি ছিল, আবার বাকি 15 বছরে শকিনা তৈরি হবে, এটা আশ্চর্য হওয়ার কিছু আমি আসলে বলে মনে করি না। সেই জন্য একজন মেডিসিনের ডাক্তারের কাছে আমরা যাই অনেকগুলো রোগের মধ্যে মূল রোগটা চিহ্নিত করার জন্য। পেট যখন পরিষ্কার হয় না, কনস্টিপেশন যখন হয়, তখন মাথা ব্যথা হবে। এখানে মেডিসিনের ডাক্তার পেটের ব্যথা আর মাথার ব্যথা দুটো ওষুধ দেন, তিনি পেট ক্লিয়ার করার জন্য দেন। আমাদের সেরকম মিডিয়ার স্বাধীনতা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য আমাদের সেদিকেই যেতে হবে বলে আমি মনে করি। বাংলাদেশে গত 16 বছরে শেখ হাসিনা স্বৈরাচার হলেও শেখ হাসিনা অনেক পরিকল্পিতভাবেই সেই স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল এবং গণমাধ্যমকে সাইজ করেছিল। গণমাধ্যম সাইজ করার ফলে শুধু শেখ হাসিনা করে নাই, তিনি তার চাটুকার তৈরি করে তার দোষারোপকারী তৈরি করেছিলেন এবং তিনি মালিকদের মধ্যে এমন অবস্থা তৈরি করেছিলেন যাতে তারা শুধু শেখ হাসিনার অবর্তমানেও স্বৈরাচারের সার্ভিস দিয়ে সেই অবস্থা করেছিলেন। আপনারা জানেন বাজারে এমন কথা আছে যে যার ওঠে তার কিছু না কিছু ঘটে। বাংলাদেশের মিডিয়ায় শুধু তিনি তার চামচা তৈরি করেন নাই, সেই মিডিয়ার মালিকানায় তোরা শেখ ফ্যামিলির অনেকের অংশ আছে বলে বাজারে কথা আছে। সুতরাং এটা বিবেচনা করতে হবে। আজকে আমি বেশি লম্বা কথা বলবো না, আমি সামর স্যারের কাছে শুনবো এবং মাহমুদের কথা শুনবো। কারণ মাহমুদের কথাগুলো হলো জীবন দিয়ে তৈরি করা, সুতরাং এটা অনেক বেশি মূল্যবান। ইনি বলেনও মাশাআল্লাহ ভালো এবং লেখেনও ভালো। এখন স্বৈরাচার এমন করছে, স্বৈরাচারের দোষরা রয়ে গেছে, সেটাও একটা কথা বলেন। আমরা আমাদের মধ্যে একটা বোধ বিশ্বাস, রাজনৈতিক বোধ বিশ্বাস কাজ করে। আজকে স্বৈরাচারের বর্তমান দুরবস্থায় যদি তারা ব্যাকিং পায়, তাদেরকে প্রমোট করার লোকটাকে, তাহলে বুঝতে হবে রাজনৈতিক বিচারেও তারা আমাদের সাথে অনেক বেশি কমিটেড, আমরা কমিটেড না। আমাদেরও তো যারা তো আমাদের অবস্থা তো উন্নতি হয়নি, তাহলে বুঝতে হবে কমিটেড রাজনীতি, যদি রাজনীতির কোনো দোষ নেই, রাজনীতি যদি হয় কমিটেড রাজনীতি করতে হবে। তারা করছে বলে তারা এখনো তাদের অবস্থা ভালো, আমাদের অবস্থা ভালো না, এই কারণে আমরা কমিটেড না। আমরা প্রসঙ্গক্রমে বলে আমার স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফল বেশি ছিলেন, ক্রিয়েট করে সেদিন স্যারকে নানা ধরনের অবস্থা তুলে দিয়েছিলেন, কিন্তু আমাদের মিডিয়ায় তার রিফ্লেকশন হয়নি। আমরা যারা দুই একটা আঁধা আঁতুর ল্যাংড়া দুই একটা সেই জাতীয়তাবাদী প্রো জাতীয়তাবাদী মিডিয়া যারা আছে, তারা সেদিন ডিফেন্সিভ অবস্থা নিয়েছিলাম এবং স্রোতের মধ্যে সেই অবস্থাকে আমরা মোকাবিলা করতে পারি। সুতরাং আজকে যদি মিডিয়া মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দেশপ্রেমিক বলতে আমরা যারা মনে করি আমরা ভিতরে মনে করি কার্যত কতটুকু আমি জানি না। কারণ বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন, আমরা ইউনিয়ন থেকে যখন আমি সেক্রেটারি ম্যাডাম আমাদের তো কোনো মিডিয়া নেই, সেটা আর বললেন, সেটা আর বললেন, এই যুগের কথা বললেন। আমি আমার লোকদেরকে কত লোককে মিডিয়া কথা বলছি, একদম লোকের কাছে আসে না। তার মানে কি আমি ম্যাডাম এদের কাছে আপনিও তো কম সুবিধা দেন নাই, সুবিধার সময় সুবিধা নিয়েছেন, কিন্তু কাজের সময় তো কাজ করে না। কিন্তু হাসিনার লোকেরা কিন্তু কাজ করেছে, খালেদা জিয়ার লোকেরা কাজ করে না। সুতরাং আজকে যদি এই মুহূর্তে মিডিয়ার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আমার ভাই সালে বলছেন যে আমরা এখানে নামার বাইরে যাবে, এটা আশা করা ঠিক নাই। সেই জন্য দরকার অনেক কিছুর আগে মিডিয়াকে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত করতে হবে। দৈনিক আমার দেশের মতো অনেক আমার দেশ আরো ব্যাহত হবে, নাহলে মিডিয়ায় আপাতত সুঅবস্থা সুবাতার গড় কোনো সম্ভাবনা নাই। আমি আজকে বেশি লম্বা বক্তৃতা করলাম না, এখানে আমার সব শেষ করছি। আমার ভুল হয়ে থাকলে মাহমুদকে শিক্ষক করে দেবেন, ভুল থাকলে আমার শিক্ষক নিজেই সবসময় শিক্ষকতার করার অধিকার রাখেন। মাহমুদ সাহেব মুরব্বী হিসেবে আমাদের মুরব্বী করার অধিকার রাখেন। সবাইকে ধন্যবাদ। সংবাদপত্র দিবস, গণমাধ্যম দিবস, এখানে প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় অত্যন্ত গত 15 বছর নিপীড়নের শিকার হয়ে যারা দেশপ্রেমে অনড় রয়েছেন, ডক্টর আনোয়ার চৌধুরী এবং আরেকজন ব্যক্তিত্ব যার কথা আসলে বলতেই নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে
এখন যিনি সবথেকে প্রিয় সেই সাহসী পুরুষ। মাহমুদ ভাই, মাহমুদুর রহমান, পুরা রাষ্ট্র শক্তি একজন ব্যক্তির পিছনে যেভাবে লেগেছিল এবং তিনি আজকে তাকে অভিনন্দন জানাতে হয় যে 15 বছরের নিপীড়নের পর আবার দেশে ফিরে এসেছেন, এই বাংলাদেশে ফিরেছেন। আবার মানে এত দুর্যোগের পরে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এত অল্প সময়ের মধ্যে আবার আমাদের দেশটা বের করেছেন। এটাই কমিটমেন্ট। এই কমিটমেন্টের জন্যই আমরা এখনো 15 বছর নিপীড়ন শাসনের পরও আমরা এখন এখানে বসে কথা বলছি। আমি আব্দুল আহমদকে ধন্যবাদ জানাই যে সে অসাধারণ একটা উপস্থাপন করছেন, একটা প্রবন্ধ। আমি দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 54 বছর কেটে গেছে, তার মধ্যে 35 বছরে আমরা ছিলাম দুঃশাসনের মধ্যে। প্রথম স্বাধীনতা 3.5 বছর, তারপর ইরশাদের 9 বছর, আবার শেখ হাসিনার 5 বছর, অনিল এর 2 বছর, সর্বশেষ 15 বছর। একটা জনগোষ্ঠী তার স্বাধীনতার পরে 35 বছরে ছিল অগণতান্ত্রিক, বিপ্লবমূলক, বিবর্তনমূলক শাসনের মধ্যে। এই 35 বছরের বিবর্তনমূলক শাসনের মধ্যে দিয়ে আমাদের সংবাদপত্র স্বাধীনতা কোথায় গিয়েছে। এখন তো সংবাদপত্র স্বাধীনতার কথা আমরা বলিও না, চাকরি করতে পারলে বুঝি বেঁচে যায়, এরকম ওটা চলে যাচ্ছে। আমি একটা কথা সবাইকে স্মরণ করে দিয়ে বলবো যে বাংলাদেশের ইতিহাসে এটাও তো লেখা থাকা উচিত যে একজন রাজনীতিবিদ যিনি সারা বছর সারা জীবন গণতন্ত্র, মানবাধিকার, সংবাদপত্র স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি শুধুমাত্র একদলীয় শাসনই কায়েম করেন নাই, তিনি সকল পত্রিকা নিষিদ্ধ করে 4টে পত্রিকা রেখেছিলেন। আরেকজন জেনারেল যিনি যুদ্ধ করেছেন, রাজনীতি করেন নাই, অদ্ভুত ব্যাপার, তিনি এসে গণতন্ত্র কায়েম করেছেন এবং সকল সংবাদপত্রকে স্বাধীন করে দিয়েছেন। এবং জিয়া রহমানের সময় যিনি মিলিটারি রুলার ছিলেন, যাকে প্রতিনিয়ত আওয়ামী লীগের দিক থেকে কটাক্ষ করা মেজর জিয়া বলে, তার সময়ে কিন্তু অদ্ভুত ব্যাপার, এরকমটা ইতিহাস খুব কমে আছে যে একজন সামরিক সমন্বয়ক ক্ষমতায় এসে সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে এনশোর করে। এবং আমি মনে করি গত 54 বছরে বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, যেভাবে বা দেখেন না কেন, সংবাদপত্র, সাংবাদিক কর্মীরা, সাংবাদিকরা অনেক বেশি স্বাধীনতা এনজয় করেছে। একসময় আমরা বলতাম যে সংবাদপত্র স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা। ক্রমান্বয়ে আমরা দেখছি যে আসলে সাংবাদিকদের স্বাধীনতা বলতে কিছু নেই। এখন তো যেমন মাহমুদুর রহমান ভাই তার রাজনৈতিক কমিটমেন্ট থেকে একটা পত্রিকা বার করেন এবং সেখানে তিনি তার দেশকে যেভাবে দেখেন, দেশপ্রেমকে তিনি যেভাবে দেখেন, তার রিফ্লেকশন ঘটে। এখন অধিকাংশ পত্রিকা হলো বিগত সরকারের সেই সব শিল্পপতিরা বের করেছে, আমাদের সাংবাদিক অধিকাংশ হলো সেই কর্পোরেটেরই একজন চাকরিজীবী। সুতরাং সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা সব মিলে বড় ধরনের ডিবেট হইতে পারে। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো আমাদের আফজাল যে প্রবন্ধটা পড়েছে, এটাকে আজকে আমি মাহমুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশে একদম সেই দেশ স্বাধীনের পর থেকে যেটা হাসনাতপুরের পিন্টু যে কথাটা বললো, সংবাদপত্রের উপরে কিভাবে নিপীড়ন চলেছে তার একটা মানে দলিল এমনভাবে তৈরি করা যে আগামী প্রজন্মের জন্য এটা একটা মানে দলিল হয়ে থাকে তাদের কাছে। এটার একটা উদ্যোগ এই প্রবন্ধকে ভিত্তি করে করা যেতে পারে। এবং আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, আমার কথা শেষ করছি। এবং আমি একটু ক্ষমা চেয়ে নেবো এখানে আমরা স্যার এবং মাহমুদ ভাইকে। মাহমুদ ভাই মাফ করে দিয়ে, আমাকে এক জায়গায় একটু অনেক আগের থেকে একটা প্রোগ্রাম ছিল, আমার একটা পারিবারিক প্রোগ্রাম। উপবিষ্ট সাংবাদিক ব্যক্তিবৃন্দ, ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছেন
একজন গুণী ব্যক্তি এবং আমাদের সবার প্রিয় একজন ভাইয়ের মুখ থেকে দেওয়া হয়েছে বক্তব্য শোনার জন্য। এই কারণে এই মুহূর্তে সেমিনারের বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সেই ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের এই 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য হলো প্রেসের স্বাধীনতা, গণতন্ত্রের হৃদস্পন্দন। তো পরিষ্কার কথা আপনারা জানেন যে প্রেসের স্বাধীনতার সাথে আমাদের গণতন্ত্র সম্পর্কিত। প্রেসের স্বাধীনতা যদি না থাকে তাইলে দেশে গণতন্ত্র থাকতে পারে না। রাজনৈতিক নেতৃবৃন্দ যে দেশ শাসন করবে কিংবা জনগণের হয়ে কথা বলবে সেটা কিন্তু সম্ভব হয় না। অর্থাৎ গণতন্ত্র বিপর্যস্ত হয় যদি গণমাধ্যমের স্বাধীনতা না থাকে। গত 15.5 বছর ধরে আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারিনি এবং গণতন্ত্র আমাদের বিপর্যস্ত হয়েছিল। দুঃখের বিষয় 15.5 বছরের পুরোটি সময় জুড়ে কিন্তু আমরা এই সাংবাদিক সংগঠনগুলো রাস্তায় গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছি। এক পর্যায়ে কিন্তু ফ্যাসিস্টদের নির্যাতন, মামলা মোকদ্দমা, জুলুম এবং ফাঁসিতে ঝুলানোর কারণে তারা ঘরে উঠতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরে যাইনি। শেষ দিন পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু চলেছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম এখন? রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যে ঐক্য থাকার কথা ছিল সেই ঐক্য না থাকার ফলে আমরা এখন বিপর্যস্ত হচ্ছি। আমরা আমাদের স্বাধীনতা যতটুকু পাওয়ার কথা সেই স্বাধীনতা কিন্তু ভোগ করতে পারছি না। আপনারা সবাই আজকের বক্তব্য থেকে পরিষ্কার শুনেছেন আমরা কিন্তু আমাদের যে অবস্থায় থাকার কথা ছিল সেই অবস্থায় টিকে থাকতে পারছি না। এটা কি কারণে হচ্ছে? কারণ আমাদের প্রতিভার ভাইয়েরা, আমাদের যারা এতদিন এই দেশকে এত বড় একটা জুলুম এবং স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করার জন্য যারা পিছন থেকে ইন্ধন দিয়েছে তারাই এখন আমাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা আমাদের বক্তব্যের মধ্য থেকে শুনেছেন, আমাদের ভাইদের বক্তব্যের মধ্য থেকে। এই অবস্থার আমরা অবসান চাই। আমরা চাই আমাদের অনৈক্যের মধ্য থেকে যদি আবার এই দেশে একটি ফ্যাসিজম শুরু হয় তাইলে আমাদের পিঠের চামড়া কিন্তু কারো থাকবে না। আমরা আজকে এখানে বসে বক্তব্য রাখার মতো অবস্থা কিন্তু আমাদের ছিল না। আমরা 3.5 বছর প্রেস ক্লাবের বাইরে ছিলাম, আপনারা জানেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের ইফতার করতে হয়েছে সুপ্রিম কোর্টের অডিটোরিয়াম। সেই অবস্থা কিন্তু আর হবে না। এর চেয়ে আরো ভয়াবহ অবস্থার মুখোমুখি হবো আমরা সবাই যারা এখন আছি এখানে। সেই অবস্থার আবার পুনরাবৃত্তি না হোক, সবার প্রতি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মুক্ত গণমাধ্যমের জন্য, স্বাধীন গণমাধ্যমের জন্য আমাদের সেই নেতা জনাব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, যিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একমাত্র সত্যটাকে তুলে ধরার জন্য সর্বতভাবে অত নিষ্ঠার সাথে যুদ্ধ করে গিয়েছিলেন, নিপীড়িত হয়েছেন, আমার দেশের প্রথম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, উপজাতের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুর শহীদ, সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিকের সাবেক সভাপতি আলাইন খান সাহেব, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আজকের যে সেমিনার প্রবন্ধের উপস্থাপক এবং আমার দেশের নির্বাহী সম্পাদক ঢাকা সাংবাদিক সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক সর্দার ফরিদ আহমেদ, ঢাকা রিপোর্টারের সুযোগ্য সভাপতি সঞ্চালক খুশির আলম সহ সাংবাদিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শহীদ আফতার আহমদকে ধন্যবাদ জানাই যে আজকে সাবজেক্টের সাথে মিল রেখে ফেসিক্যালি আমাদের যে দুঃশাসন কিভাবে গণমাধ্যমের উপর শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়েছেন তার একটি চমৎকার
চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। সাংবাদিকতা কি? সাংবাদিক হচ্ছে একটা রাষ্ট্রের অন্যতম ইন্দ্রিয়, যার মাধ্যমে একটা রাষ্ট্র সম্পর্কে দেশের মানুষ সারা দুনিয়ার সম্পর্কে ধারণা নেই। আরো যদি বলি, সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে। এই জন্য গণমাধ্যম, সংবাদ মাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদিকদের বলা হয় ওয়াচডগ, অত্যন্ত বহুল। কিন্তু বিগত সরকার সাংবাদিকদের যে ভূমিকা সেটা পালন করতে দেয়নি, এবং আমার সাংবাদিকরাও সত্যি কথা ওয়াচডগ না হয়ে আমরা পেট ডগ হয়ে গিয়েছিলাম, পোশাক উপর হাসিনার পোশাক উপরে পরিণত হয়েছিলাম। যার কারণে এই সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিকের দালালির কারণে যেভাবে মাহমুদ রহমান সেদিন প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেভাবে যদি সবাই পাশে এসে দাঁড়াতেন, এতগুলো মানুষকে খুনের শিকার হতে হতো। আমাদের সন্তানগুলোকে, আমাদের শিশুগুলোকে নির্বিচারে গুলিগুলো হত্যা করত, রক্তে ঢাকা রাজপথ লাল লাল হয়ে গেল। এই দৃশ্য আমাদেরকে দেখতে হতো না, বহু মায়ের বুক খালি হতো না, বহু স্ত্রীকে প্রদত্ত করতে হতো না, অনেক সন্তানকে মা হারা বাবা। সেদিন যদি আমরা বলি শেখ হাসিনা স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বহুলাংশে আমাদের সাংবাদিকরা দায়ী। আজকে কোনো কোনো পত্রিকা কিছু সাংবাদিকের তালিকা দিয়ে বলেন এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা বলুন তো, সাংবাদিককে অপরাধ করলে অপরাধ নয়, অন্যায় করলে অন্যায় নয়? সাংবাদিকরা যখন ফেসিবাদের পক্ষে বলেন, সাংবাদিকরা যখন ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, আমরা টিভির পর্দায় থেকে নাম বলেন, আমি নাম বলি, দাঁড়িয়ে সেদিন শেখাতে উৎসাহিত করেছে যারা সন্ত্রাসী, এরা বিএনপি জামাত, এরা জঙ্গি, এদের গুলি করেন, এদের বিরুদ্ধে কঠোর হন। যে এই শব্দের উচ্চারণ করে তাকে আমি সাংবাদিক বলি কিভাবে? তাকে আমি কেবল করেই বলতে চাই, হ্যাঁ এটাও সত্য, গণহারে সাংবাদিকদের মামলা, গণহারে সাংবাদিকদের উপর নির্যাতন যারা অপকর্মের সাথে জড়িত নয়, সেটাও আমরা মেনে নিতে পারি না, সেটা আমরা বলবো না। সেই কাজগুলো তো হয়েছে, আমরা তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি। শেখ হাসিনা চুক্তি করে আসলেন ভারত থেকে, বাংলাদেশের মানুষ জানা, সংসদ জানে, কেউ জানে না। সেদিন আমাদের সম্পাদকরা গেলেন, কিছু সাংবাদিকরা সেখানে গেলেন। সাংবাদিকতা যদি করেন, আপনার মধ্যে যদি সত্যিকারের দেশভাব থাকে, আপনার মধ্যে বিবেক থাকে, আপনার প্রশ্ন করা উচিত ছিল প্রথম যে আপনি যে চুক্তি করে এসেছেন কি কি সেই চুক্তি আমরা কেউ জানতে চাই, আমরা জানি না, বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষকে জানানোই তো সাংবাদিকের দায়িত্ব। আমরা সেই প্রশ্নটি সেদিন দেখি, কি দেখেছি সেই, আমরা যদি তাকে বললাম আপনি দেখেন বাংলাদেশের নেত্রী নন, আপনি এখন বিশ্ব নেত্রী। আমরা কি শুনলাম একজন সম্পাদকের কাছে যে এখন একমাত্র নোবেল পাওয়ার দাবিদার বিশ্বের মধ্যে আপনি আর কেউ নেই। এর চেয়ে তুষামতি, এর চেয়ে দালালি আর কি হতে পারে? আপনারা রাষ্ট্রের কথা বলেন, আমি তো সবাই করছেন ওই প্রেস কনফারেন্স, আমি প্রেস কনফারেন্স করতে চাই না, তাহলে প্রেস কনফারেন্সের ডেফিনিশনটাই চেঞ্জ হয়ে যাবে। ওইটা একটা ছিল শেখ হাসিনার সংবর্ধনা সভা। আপনি ধরেন আপনার ইউনিভার্সিটি ফোরামতে সেখানে সম্পাদন, আমাদের আপত্তি নেই। প্রেস কনফারেন্সে গিয়ে আপনি সেই বাংলাদেশের জন্য সে কথা নিজে বলতে পারে, ওরা আমি সাংবাদিক করতে চাই না, ওকে আমি চাটুকার করতে চাই, ওরা আমি দালাল সাংবাদিক করতে চাই। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। সাংবাদিক হচ্ছে সত্যের আরাধনা, এখানে সব আমাদের সাংবাদিক বন্ধুরা। তাই সাংবাদিক হতে হবে পুরোটাই সত্য, আংশিক সত্য সাংবাদিকতা হয়, সত্য বিস্তার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। দেশপ্রেমিক হতে হলে, ন্যাশনাল হতে হলে যেমন 100 পিতে হয়, সাংবাদিক হতে হলেও 100 সত্যটাই লিখতে হয়। কিন্তু গত 16 বছর এদেশের সাংবাদিকরা সত্য বলতে পারেননি, সত্য লিখতে পারেননি, অথবা লিখেননি, অথবা বলেননি, দুটো দিকই আমাদের আছে। বরং আমরা অসহায় আত্মসমর্পণ করেছি, আমরা কেউ কেউ, আবার অনেকেই আমরা সূর্যমুখী সাংবাদিকতা, ক্ষমতাপতি সাংবাদিকতার মধ্যে বিলীন হয়ে গেছিলাম, দম সম্পদের মালিক হওয়ার জন্য, বিদেশ করে যাওয়ার জন্য, যেটি 16 বছর আমাদের সাংবাদিকতার জন্য বিশাল ভুল করে ফেলেছে, যেটা আমাদের মর্যাদাকে ম্লান করে দিয়েছে। এই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আজকে
কাজ করতে হবে। গণমাধ্যমকে কন্ট্রোলের জন্য 32টায় সংস্কার কমিশনের চেয়ারম্যান সে করেছে, আমরা জানি 9টি পরে উনি 32টি আইন আছে। দুর্ভাগ্যজনক হলো সহকার জন্য সঙ্গে একটি আইনও করা হয়নি, এমনকি আদালতকে ব্যবহার করা হয়েছিল। নিশ্চয় আপনাদের খেয়াল আছে মাহমুদুর রহমান সাহেবের একটা মামলায় দাঁড়িয়ে আদালতের লস পবিত্র জায়গায় বসে শপথ নিয়ে যে বিচার করতে হয়েছেন, তিনি বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স, আরো বলেছিলেন আমরা সত্য এবং মিথ্যার যাচাই জন্য এখানে বসি না। যার যদি সত্য মিথ্যা যাচাই জন্য না বসে, ওর যাচাই দরকারটা কি আমার? ওকে তো সত্যটা প্রতিটা সত্য যাচাই করার জন্য মিথ্যা কোনটা সত্য সে যাচাই করার জন্য সে তার শপথ ভঙ্গ করেছে। এর যে অসভ্যতা আর কি হতে আমার জানা নেই। এইভাবে গণমাধ্যমকে যেমন গলাটিতে হত্যা করা হয়েছিল স্বাধীনতাকে, একইভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা। ওই বিচারপতিকে বিচার করেছি যে এই কথাটি বলে সেদিন মাহমুদুর রহমানের মতো একটা মজদুর সম্পাদককে সে জেলখানায় নিয়েছিল, হত্যার চেষ্টা করেছিল বারবার। একটি বার আমরা বারবার দিয়েছিলাম যে আপনাকে মেরে ফেলবেন না, আদালত যে আদালত ফেসিস্টের পক্ষে দাঁড়ায়, যে বিচারপতি ফেসিস্টের পক্ষে দাঁড়ায়, তাকে আমি সম্মান করি কিভাবে, তার বিচারপতি কি বলি কিভাবে, তাকে আমি দলদাস বলতে চাই। দলদাস বিচারপতি যদি আপনি সংস্কার চান, সব ক্ষেত্রে সংস্কারকারীদেরকে বিচার আওতায় আনা দরকার। আমরা কিন্তু সেজন্য রাস্তায় দাঁড়িয়ে করে বলেছি, করে বলছি এইসব খাইরুল হক এখন বাইরে থেকে কি পাবে? আচ্ছা, বাংলাদেশের ধ্বংস করে দেওয়া, গণতন্ত্র ধ্বংস করে, নির্বাচন ধ্বংস করে দেওয়ার সবচেয়ে বড় অপরাধী খাইরুল হক এখনো বাইরে থাকে কি পাবে আমি জানি না। এই সরকারের কাছে আমার প্রশ্ন, এটি সংস্কার করলে সত্যি অর্থে সংস্কার করুন, এটা আমরা চাই। একটা কথা আমাদের সাংবাদিক বন্ধুরা খেয়াল রাখবেন, সাংবাদিকদের প্রথম বাধ্যবাধকতা হলো এবং দায়িত্ব হচ্ছে সত্যের প্রতি, যেটা হতে হবে বাস্তব এবং কার্যকর সত্য। আর এই সত্য প্রকাশ করতে গিয়ে আমাদের সাংবাদিককে অনেক সময় চাকরি হারাতে হয়, জেলে যেতে হয়, জীবনের ঝুঁকি নিতে হয়, যার বড় প্রমাণ মাহমুদুর রহমান। আমরাও চাকরি হারিয়েছি, আমরা বুদ্ধি বন্ধ করতে হয়েছিলাম, বেকার হয়ে গেছিলাম। সাংবাদিকরা এই ঝুঁকি যদি না নেন, তাহলে সত্য প্রতিষ্ঠিত হোক কিভাবে? অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা সেদিন প্রায় সকল সম্পাদকদের অসহায় আত্মসমর্পণ করতে দেখেছি। দালালি যেমন করেছে গ্রুপ, আর গ্রুপ দালালি না করে অসহায় আত্মসমর্পণ করেছে। মাহমুদপুর নির্যাতন হয়েছিল, সংগ্রামের হৃদয় বৈবিধ্যের পিটিএ অফিস থেকে বের করে জেলে দিল। আমাদের সেদিন সম্পাদকরা কথা বলেছি, এটি কি অসহায় আত্মসমর্পণ নয়? অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা তো যুদ্ধ করেছি, প্রতিদিন রাস্তায় নেমেছি, এখানে যারা আছে মঞ্চে, আমরা প্রতিদিন রাস্তায় নেমেছি, সাহস করেছি, বিদেশ চলে যেতে পারতাম। আমরা যুদ্ধ করেছি, তো সেটা আমাদের পাশে এসে দাঁড়াতেন, এই কাজগুলো কিন্তু ফেসবুক কাউকে ছাড়া ওদের কিন্তু ছাড়েনি। ওই মতিউর রহমানের বিরুদ্ধে কিন্তু খুনের মামলা দিয়েছিল, মাহমুদুর রহমানের বিরুদ্ধে 100-র কাছাকাছি মামলা দিয়েছিল। অসহায় আত্মসমর্পণ তারা লাফায়। এই জায়গা থেকে আমি কথা বলছি, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি বেশি আর বলবো না। সাংবাদিকতার মূল মন্ত্রটা হচ্ছে কোন ক্ষেত্রে মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না। আপোষ শব্দ কি? সাংবাদিকদের দিক সরানিতে নেই, সত্যের তরে তথ্যের সাথে লড়াই করে, কেউ হচ্ছে সাংবাদিকতা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজকে সেই সাংবাদিকতা নেই। আমরা হয় অসহায়তার অথবা লোভ লালসের করে সাংবাদিকতাকে বাংলাদেশে শেষ করে দিয়েছি। আজ আমাদেরকে এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। 16 বছরে কি হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। খুশি অর্জন করেছেন কিছু বিষয় আমরা কি করবো প্রস্তাবনা দেওয়া। আমি মনে করি সাংবাদিকদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটা নিরাপদ এবং স্বাধীন পরিবেশ, সেটা বাইরে কর্মস্থলে। সেই পরিবেশ আমরা চাই, সেই পরিবেশটা 17 বছর আমরা পাইনি। এখন অধিকাংশ মিডিয়া হতে সেটা নেই, এমনকি অনেক অধিকাংশ মিডিয়া হতে আমাদের বন্ধুদের জন্য আলাদা ওয়াশরুম পর্যন্ত নেই।
এই জায়গাটি আমাদেরকে ঠিক করতে হবে। সাংবাদিকের কন্ট্রোলের জন্য 32 আইন আছে, যেটা গণমাধ্যম পরিষদ প্রদান করেছে। আমরা এই কালো কানুনগুলো অভিযোগে বাতিল চাই। একই সঙ্গে আবার সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন চাই, যেটা সাংবাদিকদের ঘরে বাইরে সুরক্ষা দেবে এবং সাংবাদিকরা সুরক্ষার এই দায়িত্বটা রাষ্ট্রকেই নিতে হবে, রাষ্ট্রকে পরিচালনা করতে, নেতৃত্ব রাষ্ট্রকে দিতে হবে, নাহলে এটা হবে না। এটাও সত্য কথা। আজকে অপসংবাদে হলুদ সাংবাদিকরা তথ্য সংস্থা বেড়ে গেছে, এদের সাতার মতো অসংখ্য পত্রিকা বের হয়েছে, এদের মধ্যে দায়িত্ব নেই। বের করে 200-300 পত্রিকা এবং বগল সম্পাদকরা, অসংখ্য বগল সম্পাদক তৈরি হয়েছে। বগল সম্পাদক বগলের মধ্যে নিয়ে পত্রিকা সচিবালয়ে ঘুরে বেড়ান, পিআইবিটা জায়গায় পত্রিকা বগল সম্পাদক পাত। এখন সাংবাদিকতা সম্পাদকদের মান মর্যাদা শেষ হয়ে যাচ্ছে, এরা চালাবাজি করে বেড়ান। পুরো সাংবাদিকতা, অপসাংবাদিকতা, তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে বন্ধের জন্য আমাদের কার্যকর উদ্যোগ নেওয়া খুব জরুরি। সাংবাদিক নবম মহিষপুর দরকার, ক্ষুধার্ত রেখে সঙ্গে সাথে কাজ করা হবে, তাদের উপরে দুর্নীতি করতে হবে। বিশেষ করে মহাশয় সাংবাদিকদের অধিকাংশ মিডিয়া, বড় বড় মিডিয়াগুলো উপর বেতন দেন না। আপনি পত্রিকা বের করবেন, মালিক হবেন, সম্পাদক পরিচয় দিবেন, ব্যবসাদার হিসেবে ব্যবহার করবেন, আপনি সাংবাদিকদের বেতন দিবেন না, এটা তো হতে পারে না। পত্রিকা যদি চালান, সাংবাদিকের বেতন দিতে হবে, মহাশয় সাংবাদিকের বেতন দিতে হবে। এই জায়গায় আমার মনে হয় নিউজ আছেন, আমাদের কোনো অবস্থাতেই আপোষ করা চলবে না। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো গণমাধ্যমের, সংবাদ মাধ্যমের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে জনগণের, সেই আস্থাটা ফিরিয়ে আনা। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব একমাত্র বস্তুনিষ্ঠ সাংবাদিকদের মধ্য দিয়ে। দাসগিরি বন্ধ করে, তোষামোদি বন্ধ করে, ওই যে আত্মসমর্পণ, ওই সেলফ সেন্সরশিপ, এটা বন্ধ করে যদি আমরা সত্যি কথা লিখি, তাহলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। সবচেয়ে আমি মনে করি এবার বেশি প্রয়োজন হলো গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। আগামীতে কোনো সারা বলবো। আমাদের এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অবরন্ত ধন্যবাদ। বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ মহাসচিব কাদের গনি চৌধুরী এবং মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ, অনেক বেলা হয়ে গেছে। এখানে আমি মনে করি সবাই মুখিয়ে আছেন দুজন মানুষের বক্তব্য শোনার জন্য। মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আজকের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য সবাই অপেক্ষায় আছেন। আমাদের বক্তব্য শোনার ধৈর্য আদৌ আছে বলে আমার অন্তত মনে হয় না। আর বিশেষ করে এই নিয়ে কথা বলছি আজকে কয়েকদিন ধরে। মুক্ত গণমাধ্যম দিবসটি সবকিছু আপনাদের এর মধ্যে অনেক কিছু আলোচনা হয়ে গেছে, আমি সংক্ষেপে দু একটি কথা বলে ছেড়ে দেব। আমাদের মধ্যে খুব বেশি আলোচনা হচ্ছে গত এক সপ্তাহ ধরে যে সাংবাদিকতার নাকি খুব খারাপ অবস্থা। এখন আমরা সাংস্কৃতিক উপদেষ্টার সংবাদ সম্মেলনে দেখলাম 3 জনের সাংবাদিকতার নমুনা। তারপরে ভার্চুয়াল জগৎ জুড়ে এটা নিয়ে তুমুল হইচই চলছে। আবার আজকে একটি শীর্ষস্থানীয় দৈনিকে, ইংরেজি দৈনিকে শীর্ষ রিপোর্ট, প্রধান প্রতিবেদন, সেখানে বলা হয়েছে 266 জন সাংবাদিককে সারা দেশে 5ই আগস্টের পরে আসামি করা হয়েছে। অনেক কষ্ট পেয়েছেন তারা, লিড নিউজ করেছেন। আবার পাশাপাশি বাংলাদেশ যে দীর্ঘ 15 বছর পর একসঙ্গে রেকর্ড 16 ধাপ মুক্ত গণমাধ্যম সূচকে 16 ধাপে গিয়েছে, সেটাতে ভালো লাগে নাই আমাদের। আমাদের গণমাধ্যমের এই যে 16 ধাপ আমাদের অগ্রগতি, এটা মোটেই ভালো লাগে নাই। আমি সকালে যে কটি সংবাদপত্র এখন পর্যন্ত আমার চোখ বুলাতে পেরেছি, এর মধ্যে আমার দেশকে দেখেছি প্রথম কলমে, প্রথম পৃষ্ঠায় রেখেছেন সংবাদটি। আর যে কাগজগুলোর কথা বলছি, সেই কাগজগুলো শীর্ষ প্রধান বহুল প্রচারিত প্রভাবশালী দাবিদার সেই সংবাদপত্রগুলোতে এই সংবাদটিকে অত্যন্ত মনে হয়েছে ডেলিভারেটলি এই সংবাদটিকে, এই যে 16 ধাপ অগ্রগতি, এটাকে সংবাদটিকে ইগনোর করা হয়েছে। সিঙ্গেল কলাম, কেউ শেষ পৃষ্ঠা সিঙ্গেল কলামে দিয়েছেন, আরেকটি কাগজে একেবারে চিপার মধ্যে 16 পয়েন্টে একটি হেডিং করেছে। এটার কারণটা কি?
কারণটা হচ্ছে যে এই যে মুক্ত গণমাধ্যম, কেমন মুক্ত গণমাধ্যম তারা চান সেটা এটার মধ্য দিয়ে কিন্তু বোঝা যায়। তারা মুক্ত গণমাধ্যম চান 15 বছরে যে 44 ধাপ অবনতি হয়ে গিয়েছিল সেই মুক্ত গণমাধ্যম চান তারা সেই মুক্ত গণমাধ্যম চান যেখানে 15 বছরে 61 জন সাংবাদিক খুন হয়েছে। তারা সেই মুক্ত গণমাধ্যম পছন্দ করেন যারা ওখানে প্রশ্ন করছিলেন, বা এই যে আজকে যাদের এই মুক্ত গণমাধ্যম নিয়ে নির্বিকার নির্লিপ্ততা সংবাদ, যেসব সংবাদপত্র দেখলাম তাদের মুক্ত গণমাধ্যম হচ্ছে প্রতিদিন 25 থেকে 30 জন করে সাংবাদিক প্রতি মাসে পঙ্গু হয়েছেন, জেলে গেছেন, গ্রেপ্তার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। সে ধরনের মুক্ত গণমাধ্যমে তাদের স্বস্তি। যে 266 জন তালিকা সেখানে সংখ্যাটা দেওয়া হয়েছে, তার মধ্যে 15 জন আছেন কুষ্টিয়ার সাংবাদিক। এই কুষ্টিয়ার সাংবাদিকের তালিকায় কারা আছেন? এর মধ্যে মাহমুদুর রহমানকে নেতৃত্ব দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন পুরো হামলাটার সেই বিপ্লব সহ তারা আছেন ওই তালিকার মধ্যে। তাদের বিরুদ্ধে কেন হত্যা চেষ্টা মামলা করা হলো এটাতে ওনাদের খুব কষ্ট, খুব ব্যথা পেয়েছেন। কারণ এই হত্যা চেষ্টা মামলায় সাংবাদিকতার স্বাধীনতা বিপন্ন হয়ে গেছে। মাহমুদুর রহমানের জীবন বিপন্নকারীদের বিরুদ্ধে মামলা হতেই সাংবাদিকতার স্বাধীনতা বিপন্ন হয়ে গেল। এ নিয়ে আমার বিস্তারিত লেখা নিয়ে আগামীকাল আমার দেশে দিয়েছি, সেখানে পড়তে পারবেন। সেই লেখাটির শিরোনাম আমি করেছি জার্নালিজম, অ্যাক্টিভিজম এবং ডাবল স্ট্যান্ডার্ড। সেখানে কিছু বিষয় উল্লেখ করেছি যে কোনটা অ্যাক্টিভিজম, কোনটা জার্নালিজম, আর আমাদের যে বিচারিতা, আমাদের যে ডবল স্ট্যান্ডার্ড চরিত্র। যে আমরা যখন মাহমুদুর রহমানকে যখন গাড়ি পোড়ানোর মামলায় দেয়া হয় শাহবাগে, যখন তিনি বন্দী ছিলেন, তখন যখন গাড়িতে আগুন দেওয়ার মামলায় বা গাড়ি ভাঙচুরের মামলা দেয়া হয়, তখন এটা জাস্টিফাইড, কোনো সমস্যা নাই। কিন্তু এখন পরিষ্কারভাবে যারা হত্যায় উস্কানি দিয়েছেন, রেকর্ডে টেলিভিশনের পর্দায় বসে উস্কানি দিয়েছেন, জঙ্গি বলেছেন, দমন করতে বলেছেন, তাদের বিষয়টাতে অনেক কষ্ট। এর অর্থ এটা কেউ ভাববেন না যে আমি ঢালাওই মামলার সমর্থন করছি। কিন্তু আমার কথা হচ্ছে তাহলে এই বিচারিতা কেন? তখন যদি আপনাকে শুনতাম যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এই গাড়ি পোড়ানোর মামলা দেয়াতে আপনারা আহা উহু করেছেন, তাহলে আজকে আপনাদের এই বক্তব্য, আপনাদের এই আজারি, এই যে কষ্ট, এটা আমি মেনে নিতে পারতাম। তখনকার যে সাংবাদিকদেরকে জ্যেষ্ঠ সম্পাদক, প্রবীণ সম্পাদক আবুল আসাদকে যখন অফিসের মধ্যে ঢুকে তাকে টেনে জ্যাংডোলা করে যখন নামিয়ে নিয়ে যাওয়া হলো, সেটা মব হয় নাই। এখন যদি কাউকে একটু হুমকি দিয়েছে, ভার্চুয়াল জগতে কিছু লিখেছে, এটা বিরাট মবের সৃষ্টি করছে এবং এই জন্য বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। একটা দিয়ে আরেকটাকে জাস্টিফাই করা না, কিন্তু তাদের যে ডবল স্ট্যান্ডার্ড চরিত্রের জায়গাটা, এই সতীত্বহীন যে সাংবাদিকতা, সতীত্বহীন সংবাদ মাধ্যম, তার জন্য আমাদের আজকে এই পরিণামের জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। আমি আগে বলেছি, কথা সংক্ষিপ্ত করব, অনেক কথা বলার থাকলেও আমার কথাগুলো আমি বলবো যে এখানে প্রধান অতিথি এবং প্রধান বক্তা যিনি আছেন মাহমুদুর রহমান, তাদের জন্য আমি সময়টি দিয়ে দিচ্ছি। আমার বাকি বক্তব্যটি আপনারা আজকে রাত 10:30টায় বিটিভিতে নিয়ে একটা বিস্তারিত আলোচনা আছে, 10টায় এখন টিভিতে একটা লাইভ আছে, এবং কালকের আমার দেশে পড়ে দেবেন কষ্ট করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা ভারতের উপরে অবস্থান নিয়েছি। ভারতের অবস্থান 151, আমাদের 149, কিন্তু এতেই আমরা সন্তুষ্ট নই। আমার ব্যক্তিগত ধারণা এই উন্নতিটা আরো বেশি হতো যদি না এই যে গণমাধ্যম, এটা পুরো বছরের হয়ে থাকে। কাজে আমাদের স্মরণে রাখতে হবে যে গত বছরের 5ই আগস্ট পর্যন্ত একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তার মানে বর্তমান যে সরকার ক্ষমতায়, তারা গত বছরের পুরো 5 মাসও হয় নাই।
তার থেকে কম সময় তারা ক্ষমতায় ছিল। তো কাজে আমি বিশ্বাস করি যে যদি এই সরকার পুরো 1 বছর সময় পেত, তাহলে হয়তো আমাদের উন্নতি 16 ধাপ না হয়ে আরো অনেক বেশি হতো। একটু আগে আমার সহকর্মী জনাব আব্দুল্লাহ বলেছেন যে বিগত সরকারের 16 বছরে আমাদের 44 ধাপ অবনতি হয়েছে। তো আমি মনে করি যে আমাদের পক্ষে সম্ভব যে তার থেকেও ভালো করা, এটা সম্ভব। আমি সম্ভাবনার কথাটা আপনাদেরকে বললাম। এখন আমি কিছু বিপদের কথা বলে চাই আপনাদেরকে। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা একেবারে তো কম হলো না, লেখালেখির অভিজ্ঞতা হয়ে গেল প্রায় 20 বছর, আর সরাসরি সংবাদপত্র চালানোর অভিজ্ঞতা হতো 17 বছর হয়ে গেল। একেবারে কম সময় তো পার হয় নাই আমার এই জগতে। সেখানে আমি বলি যে প্রকৃত সাংবাদিকের জীবন বড় নিঃসঙ্গ, কারণ প্রকৃত সাংবাদিককে কেউই পছন্দ করে না। আপনি দেখুন যে এই সরকারের আমলেও, যে আমলে আমাদের 16 ভাগ উন্নতি হলো, সেই সরকারের আমলে আমি 5 দিন জেল খেটেছি। আপনারা হয়তো ভুলে যাননি, যদিও মামলাটা বিগত সরকারের করা ভুয়া মামলায়, কিন্তু আইন মানতে গিয়ে আমাকে 5 দিন কিন্তু এই সরকারের আমলে জেল খাটতে হয়েছে। বিগত সরকারের আমলে 5 বছর, এই সরকারের আমলে 5 দিন। এবং এই সরকারের আমলে একজন কালো টাকার মালিক, সংবাদ মাধ্যমের মালিক, তিনি আমার নামে মামলা করেছেন, এবং আমার নামে এবং আমার 4 সহকর্মীর নামে মামলা করেছেন। তারপরে তার কি মনে হয়েছে, কয়েকদিন পরে আবার তিনি মামলা প্রত্যাহারের আবেদন দিয়েছেন। কেন মামলা করেছেন, কেন মামলা প্রত্যাহার করেছেন, তিনি ভালো জানেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এই মামলাটা তিনি করেছেন কোনো প্রতিবাদপত্র না দিয়ে। নরমালি আমরা জানি যে প্রথম ধাপ হচ্ছে একটা প্রতিবাদপত্র দেওয়া, এটা হলো মিনিমাম বিগিনিং। আপনি আপনার নামে যদি কোনো সংবাদে আপনি বিক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে প্রতিবাদপত্র দেবেন। তিনি প্রতিবাদপত্র দেন, সরাসরি মামলা করেছেন। এবং আশ্চর্য বিষয় হলো যে মামলা নিয়ে সমান ইস্যু হয়ে গেছে, একেবারে বুলেটের স্পিডে। আমি ভাবছিলাম যে এরকম যদি বুলেটের স্পিডে সব মামলায় সমান ইস্যু হতো, তাহলে বাংলাদেশে যারা বিচার প্রার্থী তাদের বোধহয় উপকার হতো। কিন্তু আসলে তো তা হয় না। 4 দিনের মধ্যে সমান ইস্যু হয়ে যাওয়া, সংবাদ প্রকাশিত হওয়ার 4 দিনের মধ্যে সমান ইস্যু হওয়ার পিছনে প্রধানত যে কাজটি, যে কাজ করেছে, সেটা অগাধ অর্থ। এটা আপনারা বুঝতে পারেন। তার মানে কালো টাকার মালিকেরা এখনো এই সরকারের সময়ও তারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। তো এই জন্য বলছি আমি যে, এবং সেই মামলাতে আমার কিছু যায় আসে না। আপনারা তো শুনেছেন আমার নামে 124টা মামলা ছিল, এটা এই সরকারের আমলে প্রথম মামলাতে 125 নম্বর মামলা হলো, তাতে কি যায় আসে? সংবাদ মাধ্যমে যখন লড়াই করতে নেমেছি, তখন তো এই মামলাগুলো আমাদের মেনে নিতেই হবে। কারণ একটু আমার আরেক সহকর্মী বলছিলেন, না বোধহয় এলাই নওয়াজ সাহেব বলছিলেন যে আমার দেশের একটা রাজনীতি আছে, আমার দেশের এডিটোরিয়াল পলিসি অবশ্যই আছে। আমাদের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনীতি, আমাদের রাজনীতি সংবাদ মাধ্যমের স্বাধীনতার রাজনীতি, আমাদের রাজনীতি বিচার বিভাগের স্বাধীনতার রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি, এবং আমাদের রাজনীতি অবশ্যই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি। কিন্তু আমাদের কোনো দলীয় রাজনীতি নাই, এবং এখানেই আমাদের নিঃসঙ্গতা বা সাংবাদিকের নিঃসঙ্গতা এখানে। আপনাকে সিকিউরিটির জন্য কোনো না কোনো দলের সমর্থন লাগে। এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো, ততদিন সাংবাদিকতার বলুন আর সংবাদ মাধ্যমের বলুন, প্রকৃত স্বাধীনতা আসবে না। আমার সহকর্মীরা বলছিলেন, খুশিদ সাহেব বলছিলেন, আরো অনেকে বলছিলেন যে আল্লাহর রহমতে আমরা মাত্র 3 মাসের মধ্যে পত্রিকা বের করেছি, যেটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। যে পত্রিকা 11 বছর ধরে বন্ধ, যে পত্রিকা সবকিছু লুট হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই পত্রিকার যার কোনো অফিস নাই, প্রেস নাই, সাংবাদিকরা বেকার 11 বছর ধরে, সেই পত্রিকা 3 মাসের মধ্যে বের করা এবং বের করার পরে আবার এরকম পাঠকপ্রিয়তা হওয়া, এটা বোধহয় বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাসে একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের কথা কি জানেন, যে এত লড়াই করে আমরা সংবাদ বের করলাম, আমার দেশ বের করলাম, এবং আমার দেশের লড়াই, আমার দেশের এডিটোরিয়াল পলিসি,
এটা আপনারা সবাই জানেন। এটা এমন না যে বাংলাদেশের মানুষ জানে না যে আমার দেশের এই পলিসি কি। অথচ যেদিন পত্রিকা বেরোলো 22শে ডিসেম্বর, সেদিন বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলে তাদের মিডিয়ার একটি শাখা আমার দেশকে বয়কটের আহ্বান জানিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে আমার দেশ বেরোনোর দিন এত লড়াই করার পরে এতগুলো সাংবাদিক বেকার ছিল, বেকার হওয়ার পরে তারা যেদিন পত্রিকা বের করছে সেই দিন একটি প্রধান রাজনৈতিক দল সেই পত্রিকা বয়কটের আহ্বান জানাচ্ছে। তাহলে আমরা ফ্যাসিবাদ থেকে কি শিখলাম, বা রাজনীতিবিদরাই বা ফ্যাসিবাদ থেকে কি শিখলো? তাহলে কি আমরা ধরে নেব যে তারাও ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণ করবে? যে সংবাদ তাদের পক্ষে যাবে না বা কোনো কারণে সেই সংবাদে সেই ক্ষমতাবানরা যদি অসন্তুষ্ট হন তাহলে তারা ফ্যাসিবাদী আচরণ করবে? এটাই কি আমরা ধরে নেব? এটার আশঙ্কা আছে। এটাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমি, যে এই আশঙ্কা একেবারে আপনারা ভুলে যাবেন না। কাজেই স্বাধীন সাংবাদিকতার পথ কঠিন পথ, এবং কঠিন পথের জন্য প্রস্তুতি নিয়েই আপনাকে স্বাধীন সাংবাদিকতা করতে হবে, এর কোনো অপশন নাই। আর যদি সাংবাদিকতার নামে যে নির্লজ্জ দলবাজি, যে নির্লজ্জ তেলবাজি আমরা 16 বছর ধরে দেখতে পেয়েছি, প্রায় 16 বছর ধরে, সেটা যদি করতে চান তাহলে আলাদা কথা, এবং সেটা করলে অবশ্য বিত্ত বৈভব হবে, অনেক অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি সবকিছু, রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমরা দেখলাম যে একজন সাংবাদিকের সম্পাদক, যার পত্রিকা ওই একটু আগে কাদের গনি চৌধুরী বলছিল 100 কপি চলে, এরকম একটি পত্রিকার সম্পাদকের কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন, এরকম একটা হিসাব সরকার থেকে বেরিয়েছে। কয়েকশো কোটি টাকা, কয়েক কোটি টাকা না, কিন্তু কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন। তো এরকম টাকা লেনদেন একজন সাংবাদিক কিংবা সম্পাদকের কিভাবে হতে পারে আপনারা ভালোই এটা অনুধাবন করতে পারেন। সুতরাং আমি মনে করি এই 16 বছর থেকে আমাদের যেমন শিক্ষা গ্রহণ করতে হবে, তেমনি রাজনীতিবিদদেরও আমি শিক্ষা গ্রহণ করবার আহ্বান জানাই। রাজনীতিবিদদের বুঝতে হবে যে 16 বছর ফ্যাসিবাদ চালানো যায়, কিন্তু ফ্যাসিবাদের পতন খুব ভয়াবহ, এটা মনে রাখতে হবে। এটা 16 বছর, 15.5 বছর চালানো গেছে ফ্যাসিবাদ, সাংবাদিকদের অত্যাচার করা গেছে, 66 জন সাংবাদিককে হত্যা করা গেছে, হাজার হাজার সাংবাদিককে জেলে পাঠানো গেছে, পত্রিকা বন্ধ করে দেওয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় আজীবন টিকে থাকা যায় নাই, এবং পতন খুব করুণ পতন হয়েছে, দেশ থেকে পালাতে হয়েছে। এটা যেন তারা ভুলে না যান যে ফ্যাসিবাদের পতন কিভাবে হতে পারে। ফ্যাসিবাদ যখন চেপে বসে তাদের মনে হয় সবকিছু তাদের কন্ট্রোলে আছে, এটাই কিন্তু আপনি দেখবেন গত সরকারের আমলে একেবারে পতনের সময় আমি জানি আমার অনেকের সাথেই যোগাযোগ হতো, তখন আমি বিদেশে ছিলাম আপনারা জানেন, যোগাযোগ হতো, তখনও তারা বলতেন না আপা সবকিছু ম্যানেজ করে ফেলবে। এই যে আপা সবকিছু ম্যানেজ করে ফেলবে, এই যে একটা প্রচারণা ছিল, এটাই হচ্ছে একটা ফ্যাসিস্ট প্রচারণা। তো আমরা চাই এরকম আপা বা এরকম দাদা বা এরকম ভাই যেন বাংলাদেশে আর কখনো না আসে যারা সবকিছু ম্যানেজ করে ফেলতে পারে। তো ম্যানেজ করা যায় না, এটা প্রমাণিত হয়েছে। এবং আমি আনন্দিত যে আজকে এরকম একটি পরিস্থিতিতে আমরা সবাই মিলে মত বিনিময় করতে পারছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, মত বিনিময়ের চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কে কতটা শিক্ষা নিতে পারছি। আমি মনে করি সাংবাদিকতা পেশায় যারা আসবেন তার পক্ষে সাংবাদিকতার মাধ্যমে আপনি খুব বিত্ত বৈভব পাবেন, এই আশা করে এই পেশায় আসবেন। এটা আমার বলার উদ্দেশ্য আপনাদের প্রতি। মেইন উদ্দেশ্য আপনাদের হবে যে একজন সাংবাদিকের সাহস থাকতে হবে, এবং সাহসটা প্রত্যেকে আছে, মরাল সাহস, আপনার নৈতিক সাহস। একজন সাংবাদিক চিন্তা করে দেখুন, একটি সংবাদ সম্মেলনে একজন ক্ষমতাবান প্রধানমন্ত্রীকে যে কোনো প্রশ্ন করার যে ক্ষমতা রাখে, মরালি ক্ষমতা রাখে, এর থেকে বড় সম্মান আর কি হতে পারে যে একজন সাংবাদিক যে কোনো প্রশ্ন তাকে করবার ক্ষমতা রাখে, যদি সত্যি আপনি সেই ক্ষমতা ব্যবহার করতে চান। আর যদি আপনি সেই ক্ষমতা ব্যবহার না করতে চান তাহলে সেই ব্যর্থতা আপনার। আমি মনে করি এই ক্ষমতা যদি আমরা সবাই ব্যবহার করতে চাই, এবং আমার
আমার কি বলে বিবেকের কাছে যদি আমি পরিষ্কার থাকি, আমার পেশার কাছে যদি আমি পরিষ্কার থাকি, তাহলে পৃথিবীর কোনো ফ্যাসিবাদী আপনাকে দমাতে পারবে না। হ্যাঁ, আপনাকে কষ্ট দিতে পারবে, আমাদেরকে কষ্ট দিয়েছে, কিন্তু আমাদের আত্মাকে দমন করতে পারে না। এবং এখানেই শেষ পর্যন্ত সাংবাদিকতার বিজয়, মুক্ত গণমাধ্যমের বিজয়। কাজে আমি আশা করব যে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে এবং সাংবাদিকরাও শিক্ষা গ্রহণ করবে, কারণ এটা বলা প্রয়োজনীয় যে 3 জন সাংবাদিক খুবই উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন করেছিল একজন উপদেষ্টাকে। এটার মাধ্যমে তারা আবার একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছে বাংলাদেশের, এবং সেই ন্যারেটিভ তৈরি করতে চেয়েছে তার প্রমাণ হলো আজকে একটা ইংরেজি দৈনিকের কথা আপনারা শুনলেন। সেই ইংরেজি দৈনিকের আজকে যে লিড স্টোরির কথা আমার সহকর্মী আব্দুল্লাহ বলল, এটা হলো এই ন্যারেটিভ তৈরি করবার কিন্তু প্রক্রিয়া, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 থেকে 2006 5 বছর ধরে তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিদিন কিভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, এবং সেই ন্যারেটিভ তৈরি করার ফল ছিল 1-11। আপনারা এটা কখনো ভুলে যাবেন না যে 5 বছরের ন্যারেটিভ তৈরির রেজাল্ট ছিল 111-এর ভারতের একটা দালাল সরকার। 111 গভর্নমেন্টকে আমি সারা জীবন ভারতের একটা দালাল সরকার বলেছি, আজ থেকে না, 111-এর সময় থেকে। আপনারা যারা আমার লেখালেখির সাথে পরিচিত তারা জানেন যে মঈন মাসুদের সরকারকে, ফখরুদ্দিনের সরকারকে আমি কখনো স্বীকার করি নাই। আমি তাদেরকে বলেছি এটা ভারতের একটি দালাল সরকার। তো ন্যারেটিভ তৈরি করার উদ্দেশ্য কিন্তু এটাই থাকে। এখনো যে ন্যারেটিভ তৈরি করার যে উদ্দেশ্যে 3 জন সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন করেছিলেন, এবং আজকে একটি দৈনিক পত্রিকার, ইংরেজি পত্রিকার যে হেডলাইন, এটা কিন্তু এক সূত্রে গাঁথা। এটার কারণ, এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা, আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, জনগণের ফ্রিডম চাই, প্রেস ফ্রিডম চাই, আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমাদের যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, এখানে শুধু আমার দেশ না, অন্যান্য পত্রিকার সাংবাদিকেরাও আছেন, তাদের কোন একটা পত্রিকার সাংবাদিক, এরকম নয়া দিগন্তের আছেন, অন্যান্য পত্রিকার আছেন, তাদেরকে এই ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। এবং এটা কিন্তু আমার দেশে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আপনারা খেয়াল করবেন, প্রতিদিন যদি আমার দেশের লিড নিউজ আপনারা দেখেন, তাহলে দেখবেন যে কিভাবে আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে কিভাবে আমরা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছি। আমি মনে করি এই কাজ শুধুমাত্র আমার দেশের না, এই কাজ প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া, এবং আমার মনে হয় প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া মিলে যদি আমরা আমাদের মতো করে কলমের লড়াই চালাতে পারি, তাহলে পরে নেগেটিভ ন্যারেটিভ যারা তৈরি করতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ পরাজিত হবে। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করব, আমি কলমের লড়াই কলম দিয়ে দিতে চাই। ওরা কিন্তু কলমের লড়াই গায়ের জোরে দিয়েছে। গায়ের জোরে দিয়েছে মানে আমার দেশ বন্ধ করে দিয়েছে, আমাকে জেলে নিয়ে গেছে, আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আর আমি বলি না, তুমি কলম দিয়ে লিখবে, আমিও কলম দিয়ে লিখবো। জনগণ ঠিক করবে কার লেখাটা সঠিক ছিল, ইতিহাস বিচার করবে কার লেখা সঠিক ছিল। আজকে আমি একটু আগে হেফাজতের একটা অনুষ্ঠান থেকে আমাদের এখানে আসছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই হেফাজতের সময় যখন গণজাগরণ মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল মিডিয়া, সেই সময় একমাত্র আমার দেশ বলেছিল ফ্যাসিবাদের পদধ্বনি, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, অর্থাৎ আমাদের ন্যারেটিভ আমরা তৈরি করেছিলাম, এবং বাংলাদেশের সকল মিডিয়ার ন্যারেটিভের বিরুদ্ধে গিয়ে আমার ন্যারেটিভ নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমার দেশ নিয়ে। 11 বছর পর, 12 বছর পর প্রমাণ হয়েছে আমার দেশের ন্যারেটিভ সঠিক ছিল। এই জন্য বললাম যে হয়তো ইমিডিয়েট আপনার ন্যারেটিভ ডিফিটেড মনে হতেও পারে, যে পরাজিত হতেও পারে, কিন্তু ইতিহাস নির্ণয় করবে আপনার ন্যারেটিভ সঠিক ছিল নাকি আপনার ন্যারেটিভ ভুল ছিল। এবং আপনি যদি বিবেকের মাধ্যমে এবং সত্যের পথে থেকে আপনার ন্যারেটিভ তৈরি করেন, তাহলে আপনার ন্যারেটিভ শেষ পর্যন্ত বিজয়ী হবে। সেটা প্রমাণিত হয়েছে 5ই আগস্ট মহান জুলাই বিপ্লবের মাধ্যমে। কাজেই এই লড়াইতে আমরা সবসময় ছিলাম, আমি সবসময় ছিলাম আপনাদের সাথে।
এবং এই লড়াইতে আমি সর্বদাই আপনাদের সাথে থাকবো এবং আমি মনে করি আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব। বাংলাদেশের স্বাধীনতা আমরা সমুন্নত রাখবো, মিডিয়ার স্বাধীনতা আমরা সমুন্নত রাখবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি এটা বলি নাই, আমি আজকে প্রকাশ করছি। তখন আমি বললাম যে কি আমার ভুল দিচ্ছেন, বলে না কি না আপনি স্যার আমরা রেভলিউশন এই আপনি তো জানেন স্যার এখন ছাত্রলীগের ছেলেরা আপনি যে কোনো সব গুলি করে আপনি ঠিক আছে আমার শিক্ষকদের জীবনে এই ধরনের কথা হচ্ছে। একজন ছাত্র নেতা নাম বলে আপনার সবাই চিনেন, তো সেই আপনার ওই আমি তখন সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, তো সে জেল থেকে বেরিয়েছে। তো সেখানে সে তখন কেন কথা বলেছিলেন প্রফেসর আব্দুল না এই এরশাদের তো তিনি সেখানে একটা কুকুর করেছে আর কি। তো সে পরীক্ষা দেয়নি, তো সেখানে সে চাই যে তাকে উত্তীর্ণ করে। তো উনি তারপরে লিখে দিলেন যে চেয়ারম্যান সমাজ বিজ্ঞান বিভাগ তাকে গড় নম্বর দিয়ে উত্তীর্ণ করে। তা আমি তো তোমার গড় কোথায় পাবো বলো, কিন্তু পরীক্ষায় দরকার ইনকোর্স পরীক্ষা দিতে চায় এবং ইনকোর্সের নাম্বার দিয়ে গড় নাম্বার দিয়ে তোমাকে অনার্স পরীক্ষা উত্তীর্ণ করা এটা তো সম্ভব। তখন তিনি বলেছে আমি ভাইস চ্যান্সেলর বাংলাদেশ স্যার আমি প্রয়োজনীয় আমি এটা তো মানার কথা না, এটা তো হয় না। সবাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে আর তুমি পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হবে এটা তো হতে পারে না, এটা তো আমার পক্ষে সম্ভব। আমি আমাদের শিক্ষকদের সময় রাখলাম, তাদেরকে বললাম যে সবাই বললো না কিভাবে হবে না, গুড্ডা আসে গুড্ডা কিন্তু এমন ভাবে প্রেশার দেওয়া শুরু করবো যে আমি শেষ করে ঘুমাতে প্রত্যেকদিন এসেছে। শেষে আমি প্রতিষ্ঠায় আমি বললাম যে দেখো হয় পরীক্ষা দিল, তাহলে তোমার সঙ্গে আরেকটা অংশ আছে, সেটা হলো ওই 5টার সময় আমি এখান থেকে ওখানে যে মান্না সামনে দিয়ে চলে যাবো, তো তুমি আমি গুলি করে দিয়ে তোমার কাছে তো বলতে আছে স্যার কি বললেন আমি গুলি করে দিয়ে করার পরীক্ষা দেওয়া হয় না। তখন সে তারপর মজুদের সঙ্গে বলে বলে স্যার কি বলে শেষ করে সে রাজি হলো পরীক্ষা দিল। 8 পেপার তখন অনার্সে পরীক্ষা 7 পেপার দিছে, 8 পেপার দিচ্ছে আবার তারপরে সে থেকে বেরিয়ে সে রাজনৈতিক দলের যোগদান করে সে এমপি হয়ে যায়। এমপি হওয়ার পরে তার সাথে হঠাৎ আমার সোনার তখন সে আসছে তার নেতা সহ কিন্তু যেটা অবাক হলাম অবাক বিস্মিত হলাম, সে এসে বলে সালাম দিয়ে আমার পায়ে ধরছে দিয়ে তার নেতাকে বললো আমার বললো আপনার যাওয়ার শিক্ষা আগের বাচ্চা বলে যে আমার স্যার আমি এখন আমি আপনি আমাকে ছাত্রলীগের গুলির ভয় দেখাচ্ছেন, ছাত্রলীগের অনেক গুন্ডা তো আমার ছাত্র ছিল, এই যে আরঙ্গ বলে একজন ছিল, তারে আমি একটা আদর করে বলতাম আরঙ্গজেব কি খবর তোমার। তো আমি বলছি এরা তো সবাই তো আমার ছাত্র, যাই হোক আবার যে কথা বলছিলাম এই যে অন্ধকার এটাকে আমি ইউরোপের মধ্যযুগের সাথে তুলনা করি। ইউরোপের মধ্যযুগকে বলা হয় ডার্ক এজ। ডার্ক এজ এই অর্থে যে সেখানে সূর্য উঠতো না, তা সূর্য উঠতো কিন্তু মানুষের কোনো অধিকার ছিল না, সব অধিকার বঞ্চিত ছিল। ওই যে আপনার আমাদের সেই ফরাসি দার্শনিক যাদের সেই সেই বইতে প্রথম লাইন হলো
man is born free everywhere he is in chain যে যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সে আমাদের এই অঞ্চলের মানুষের বিশেষ করে এই দেশের মানুষের আমাদের বাংলাদেশের যে এরা আমরা কোরআনে দিচ্ছি আমাদের সব সময় সিকিউরিটি করে সে 47 সালে বলে তারপরে 77 সালে বলে আমরা তো আমাদের দেশের মানুষ আমাদের দেশের জনগণ আমাদের সংখ্যাপত্র বলে আমাদের পুরো ফান্ডামেন্টাল রাইটস ছিল আমরা শৃঙ্খলা এটা বাংলাদেশ স্বাধীন দেখেন কত এই অঞ্চলের মানুষ রক্ত দিয়ে আপনার এই দেশ স্বাধীন করে এই যে আমরা ভয়াবহ সেই আপনার ৭০ সাল দেশ স্বাধীন করে কিন্তু তারপরে কি হলো তারপরে ওই যে আমাদের বন্ধু এই আমরা সংবাদপত্রে কোথায় জন্ম বলছি সংবাদপত্রে কোথায় বলি যে 4টি সংবাদ এটা স্বাধীন দেশ গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে বলে যে 4টা সংবাদপত্র থাকবে সরকারের গুণগান গাইবে সম্পদ থাকবে তো সেখান থেকে তো আপনার সংবাদপত্রের ক্ষমতা হচ্ছে তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে ক্ষমতা ইতিহাস অবশ্য মুক্ত করে দিলেন আপনার সংবাদপত্রের স্বাধীনতা কিছুকালের জন্য কিন্তু তারপর আপনি পর্যায়ক্রমে দেখেন বিশেষ করে 16 বছরে যেটা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে তো যে দেশে গণতন্ত্র থাকবে না সে দেশে সংবাদপত্রের স্বাধীনতা কি করে আপনি আশা করেন তারপরে এই যে দেখেন এই যে এর মধ্যেও এটা মার্ক্সের লেখার মধ্যে আছে যে এই অবস্থার মধ্যেও বেশিরভাগ থাকবে দালাল প্রফেশনালদের মধ্যে সাংবাদিক শিক্ষক এদের মধ্যে বেশিরভাগ থাকবে দালাল পদায়নকারী চাটুকার তবে তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ থাকবে যারা এই জনগণের পাশে থাকে এবং লড়াই করে বহুত আবার সেই অংশের সাংবাদিক সে মার্ক্সের কথা যদি বলেছি সেই অংশে জনগণের বন্ধু সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেটি লড়াই করেছে তাই বাহাদুর আবার তার সংখ্যা অনেক কম তাদের সংখ্যা অল্প আপনার যে প্রধান আছে এখন দেখেন ভয়াবহ নির্যাতন আপনার শিকার হয়েছে মানুষের তোমরা আমি বলে আমার চাইনা আপনারা যাবেন তার লেখার মধ্যে এগুলো আছে যেদিন বাহুর জমানের উপর আপনার প্রথম আঘাত আসলো তারপরের দিন আমি কলাম লিখলাম তিনটা কলাম লিখলাম আমাদের এই করবেন আমি এর প্রতিবাদ করে কখনো আবার সেই হুমকি তো একটি হুমকি আসে স্যার লিখবেন না এখন স্যার আপনাকে স্যার আমার ভালোবাসি আপনি স্যার আপনি এই অকালে প্রাণ দিবেন এটা তো হয় না এইভাবে কি করবো এগুলো তার কারণে বলাও যায় না তারপরে যেদিন কুষ্টিয়া এই প্রাণ করে বিশ্বাস করেন আমি আমার অস্ত্র ধরে রাখতে পারি আমি অস্ত্র জন্ম আগে আমার যারা বললাম এই কি বর্ব কোথায় আছি কোন দেশে আছি এই দেশ ছেড়ে চলে যাবো থাকবো না এখানে কিন্তু আপনার সেই কাহিনী আপনারা জানেন তারপরেও আবার লিখতে পারে আবার কি আসে এই কিন্তু কলম সারা জীবন বই কলম দিয়েছিলাম এই কলম তারপরে আপনার এই যে এই যে আপনার ওই আজকে সকালে জানি বলছিলেন একজনে যে জানি অনেক শেখার অবস্থা তিনি যখন তাকে যখন 6 মাসের জেল দিল প্রথম প্রতিবাদ কলামটা আমি একটা দুইটা লিখলাম তারপরে আবার সেই জেলাটা বন্ধ করে রাস্তাঘাটে আমাকে পরে শেষ করতে হলো যে বলে রাস্তা বেরোলো রাস্তা বেরোলে কিন্তু যাই হোক সেগুলো আছে সেটা কিছুদিনও বলেছি যে অন্যায়ের প্রতিবাদ করেছি এই স্বৈর শাসনের প্রতিবাদ করেছি
এই নির্যাতনের প্রতিবাদ করেছি। এখন সংবাদপত্রের যে স্বাধীনতার কথা বলছে, আপনি সংবাদপত্রের স্বাধীনতার কোথা থেকে আপনি গণতন্ত্র না থাকলে তাহলে আপনি আপনার লক্ষ্যের থাকবে না। আপনি এই যে এই অবস্থার মধ্যে যে আমার যে একসময় নিয়মিতভাবে আমার কলাম ইত্তেফাকের ছাত্র, একসময় ইত্তেফাকের সাংবাদিক তার নাম সৌরভ জাহাঙ্গীর, সে দেখতেই পাতা, সে এসে আমাকে ছাত্র করে বলে স্যার চারজনের নামে এম্বার্গো আছে, তার মধ্যে ওই এবাদত হিসেবে নাম বললো তো আমি বললাম ঠিক আছে আপনারা লেখা চান বলে তো দিই কিসের জন্য বলে স্যার সে কথা তারপরে বন্ধ করলাম। তারপর তো আমরা কোনো পত্রিকার সামনে নয়া দিল তো তারা কিন্তু এত তো এখন সকালে এসেই বলছিলাম যে আপনারা এই পত্রিকার লিভ নিউজ আছে যে 266 সাংবাদিককে কিভাবে তারা নির্যাতিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কিভাবে মামলা রুজু হয়েছে এবং বিভাগ ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা তালিকা দিয়েছে এবং প্রতিবাদ্য বিষয় হলো আপনারা যদি ভালো করে পড়ে দেখেন এটা বলতে চাচ্ছে যে আগের আমলের সাংবাদিকেরা নির্যাতিত হয়েছে, এখনো সাংবাদিকেরা নির্যাতিত হয়েছে। এর কি কোনো গুণগত পার্থক্য আছে এর মধ্যে সে কথা কিন্তু বলে নাই, বলছে যে এখনো সেভাবে আগে একভাবে নির্যাতিত হয়েছে, এখন আবার ভাবে নির্যাতিত হচ্ছে। আগের মতোই হচ্ছে নায়ক পরিবর্তন। কি দুর্ভাগ্য বলেন এই সকল সাংবাদিক এখনো আছে দেশে। এরা হলো চাটুকার, এরা হলো দালাল, এরা হলো পদগ্রহণকারী, এরা স্বৈর শাসনের পদগ্রহণ করেছে গত 16 বছর। আপনার সাজানো আপনার প্রেস কনফারেন্সে তাকে খুশি করার জন্য বলতো যে আপনি তো অল্প কিছু হয়েছেন, এখন আপনি ডবল প্রেস এইভাবে তাকে তুষ্ট করার চেষ্টা করছে। শুধু প্রেসটা বিশ্ববিদ্যালয়গুলো তো তাই হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান তাই হয়েছে যে কিন্তু দলীয়করণ কিভাবে হয়েছে, কিভাবে চাকরিদারকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো যদি বলি এগুলো কয়েক খণ্ড আপনি বিশ্বাস রচনা করা যাবে এগুলো দেখা হয়। এইভাবে এই বাধ্যগত এই জাতিকে নিষ্পেষিত হয়েছে। তো এখন এখনো দেখেন এই যারা পদায়ন করেছে দালাল সাংবাদিক যারা, ওরা কিন্তু আপনার নানাভাবে আত্মপ্রকাশ করছে। এরা ক্যামোফ্লেজ করে, আছে, লুকিয়ে আছে, সুযোগ করে এবং এদের সম্পর্ক। তবে যে আশাবাদ মাহমুদুর রহমান ব্যক্ত করেছেন আমি তার সাথে শুরু দিয়ে বলতে চাই, আপনার এটা একটা জাতি যখন অন্ধকারে নিবজ্জিত হয়, যেটা হয়েছিল তখন আমরা ভবিষ্যৎবাণী করেছিলাম যেখানে একটা রেনেসাঁ হবে এবং রেনেসাঁর মাধ্যমে এই তরুণ প্রজন্মের একটা পরিবর্তন হবে, একটা রেনেসাঁ হবে, একটা বিপ্লব হবে, একটা অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে এখন রেনেসাঁ ইউরোপের রেনেসাঁর সাথে এই 5ই আগস্টের অভ্যুত্থানের একটি জায়গায় অন্তত আছে, অনেক জায়গায় হয়তো ভিন্ন নেই, কিন্তু একটি জায়গায় আছে জাগরণের দিক থেকে, এই দিক থেকে আমি বলেছি জাগরণের দিক থেকে কিন্তু এটা ইউরোপের রেনেসাঁ। ইউরোপের মানুষ ডিপ স্তরবাদ ইতিহাসে লেখা আছে, ঘুরিয়েছে ঘুম বেরিয়েছে, এইখানেও ঠিক তাই হয়েছে। এই দেশের এই মানুষ তাদের ঘুম ভাঙে এবং এই ছাত্রদের এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। কিন্তু যে কারণে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, যে পরিবর্তনের জন্য
সেটা এখনো বহু দূরে বলে আমি জানি না আমার মনে হয় কি মনে করে, কিন্তু আমাদের সে কোথায় শিক্ষাঙ্কিত পরিবর্তন এখনো নির্বাচন আমরা জানি না কখন হবে কি হবে। তারপরে এখন আমরা শুনেছি যে ধরনের আপনার এই সংবাদপত্রের যেভাবে অন্যভাবে আপনার সেই সংবাদপত্রের সঙ্গে সেভাবে স্বীকার করা হচ্ছে না বা স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তো সেগুলো তো আসলে আপনারা, কারণ সরকারের মধ্যেও লুকিয়ে আছে আপনার সেই ভারতীয় এজেন্ট আমি মনে করি, এবং তারা এই সরকারকে সফলতা দেবে কিনা আমার সন্দেহ আছে। আমি সেই সন্দেহ কিন্তু আমি মনে করি রেনেসাঁ বিদ্রোহের একটা অংশ, ফার্স্ট ফেজ, দিস ইজ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য রেনেসাঁ, দ্য ফার্স্ট ফেজ অফ দ্য রিভলিউশন। এখন এরপরে যদি তা হয়, মানুষ যদি তার অধিকার ফিরে না পায়, মানুষ যদি তার গণতন্ত্রের অধিকার ফিরে না পায়, তার মৌলিক অধিকার ফিরে না পায়, মানুষ যদি তার নিজের সাংবাদিকরা যদি সে সংবাদপত্রের ফিরে না পায়, তাহলে কিন্তু আবারও কিন্তু আপনার সেই রেনেসাঁ সেই রিভলিউশন, এবং তার মাধ্যমে কিন্তু এই দেশের মানুষের এই বলে আপনাদের সকলকে